প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা ইতিমধ্যে জানেন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হেরে গেছে বাংলাদেশ। শেষটা স্বস্তিকর জয় হলেও অস্বস্তি নিয়ে বিশ্ব টি-20-র ক্যাম্পেইনটা শুরু করবে। এসব ব্যাপার নিয়েই আসলে আমরা কথা বলার জন্য আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আতিফ আজমকে। আতিফ আজম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে বাংলাদেশের যে ক্রিকেটের মানদণ্ডটা আমরা গত 2 বছর ধরে মেজার করছিলাম, বা 1 বছর ধরে যদি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি পাওয়ার পর আমরা নিউজিল্যান্ড সিরিজটা দিয়েও যদি যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশের টি-20টা অনেকটা প্রোগ্রেস করেছে, সেটাতে কি বড় একটা ধাক্কা খেলো কিনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাম্প্রতিক এই পারফরমেন্স? না, এটা তো অবশ্যই ধাক্কা, মানে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরে যাওয়ার ধাক্কা। প্রথম ম্যাচটা হেরে যাওয়াটা ইট ক্যান হ্যাপেন, মানে একটা জায়গায় অ্যাডাপ্ট করতে পারেনি। বাট সেকেন্ড ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরেছে সেটা আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক মানে এক্সপোজ হয়ে গেছে। আর তার সাথে বড় কথা হচ্ছে যে গত 2023 সালে কিন্তু বাংলাদেশ কোনো টি-20 ম্যাচ সিরিজ হারেনি। কিন্তু 2024-এ আপনি যদি, এবং তারা এক ধরনের ক্রিকেট খেলছিল, আপনার যদি একটু মনে থাকে যে হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল ক্রিকেট চলছিল একটা। না, আমি বলি যে 2022-এ যখন ওয়ার্ল্ড কাপটা হলো, তার আগে শ্রীরাম আসলেন, তারপরে সাকিব আসলেন, এশিয়া কাপটা ভালো হলো না। ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ একটা মানে তাদের একটা স্টাইল অফ ক্রিকেট, ব্র্যান্ড অফ ক্রিকেটের মানে ডেভেলপ করার চেষ্টা করছিল। এবং পরবর্তীতে ইংল্যান্ড সিরিজটা কিন্তু তারা খুবই ভালো করেছিলেন। সাইমন রেসে তারা শ্রীলঙ্কা সিরিজ, মানে ইংল্যান্ড সিরিজের পরে আফগানিস্তানকে হারায়, আয়ারল্যান্ডকে তো 200 রানের ইয়েও করে। সো এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে টি-20 গ্রাফটা আর কি। বাট সামহাও আপনি যদি জিম্বাবুয়ে সিরিজটা দেখেন, বাংলাদেশের ব্যাটিংটা ঠিক টি-20 সুলভ ব্যাটিং হয় নাই। মানে আপনার যদিও প্রশ্ন আমরা তুলতে পারি যে উইকেটটা ওরকম ছিল না, যেটা আমাদের ক্যাপ্টেন নিজেও বলেছেন, কিন্তু তারপরেও বাংলাদেশের ব্যাটিংটা কখন, মানে এই জিম্বাবুয়ে সিরিজ থেকে আমার কাছে কখনোই মনে হচ্ছে না যে এটা টি-20 মেন্টালিটির ব্যাটিং নিয়ে বাংলাদেশ করছে। এখন একটা জিনিস হতে পারে বর্ষণ ভাই, যে যখন আপনার প্লেয়াররা খুব একটা ফর্মে থাকবেন না, তখন মানসিকভাবে আপনি 2-4 বল 10 বল খেলার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এরকম যদি 2-3 জন প্লেয়ারের এরকম টেন্ডেন্সি থাকে, ইন দ্যাট কেস কিন্তু আপনার ক্রিকেটটা মানে 90 বল হয়ে যাবে তখন খেলাটা। তাহলে তার লাস্ট 5 ওভার এক্সেলেশন আমরা একটু দেখে আসতে চাই। আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন 2-0-তে বাংলাদেশ সিরিজটা হারটা নিশ্চিত হয়ে যায়, তারপরে সাবেক অধিনায়ক হাবিল বাশার কথা বলেছিলেন, দর্শকের কিছু কমেন্টও আছে, আমরা এগুলো একটু দেখে নিয়ে আসতে চাই। ওয়ার্ল্ড কাপের খুব বেশি দেরি নেই। যদি ওয়ার্ল্ড কাপ ভালো করতে চাই, এই পারফরমেন্স দিয়ে আসলে কোনো কিছু আশা করাটা খুব মুশকিল হবে। কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। মানে ইউএসের সাথে পরপর 2টি ম্যাচ হেরে যাওয়া, যেরকম কন্ডিশনে হোক, নট অ্যাকসেপ্টেবল। নট অ্যাকসেপ্টেবল মানে উনি বলছেন যেটা কোনো মতেই মানা যায় না। আমরা একটু দর্শকদের কথাও শুনে আসতে চাই। শান্তরা যা নিচে গত ম্যাচে ওরে বসে যদি সাকিব আল হাসান ক্যাপ্টেন হয়ে নতুন একটা ম্যান ঢুকাইতো, কিছু একটা হলেও একটা ইয়ে থাকতো। যখন ভালো করে তারপরও এদেরকে অনেকভাবে পুরস্কৃত করা হয়, ঠিক আছে। তাহলে বর্তমানে দরকার এদেরকে, যখন খারাপ খেলে তাহলে এদেরকে কি করা, এদের জন্য জরিমানা করা দরকার। এর মধ্যে আতিফ আজম ম্যাচের যখন হারটা হয়ে গেছে, সিরিজ হারটা, সাকিবও কিছু কথা বলেছেন, মানে আউট অফ ফ্রাস্ট্রেশন আমরা বলবো না, বাট বলেছেন। আমরা একটু তারটাও জেনে আসতে চাই। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। সমস্যাটা আসলে কোথায়, মেন্টাল নাকি? এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এরকম একটা দলের বিপক্ষে সিরিজ হার ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই একটা প্রভাব পড়তে পারে। অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে। খুবটা আসলে কিরকম এখন ওয়ার্ল্ড কাপে? আগে যেমন ছিল তেমনই। উইটি একই সঙ্গে রিলিজ, প্রেশার রিলিজ থাকার জন্য যা যা করার দরকার, টিপিক্যাল সাকিব আল হাসান। কিন্তু এই মানে বিষাদ বা হতাশার ছবিটা আসলে উনি স্বীকার করুন আর না করুন, চারদিকে কিন্তু ছড়িয়েই যাচ্ছে। মানে যুক্তরাষ্ট্রের মোটামুটি 4 জন ক্রিকেটারকে বাদ দেওয়ার পর তৃতীয় টি-20তে বাংলাদেশ যখন একটা কনসোলেশন উইন পেল, তারপরে আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কালকের মধ্যে আমরা আবার দেখতে পাবো। মানে এই জিনিসগুলো নিয়ে আসলে আপনার অভিমতটা কি? মানে বাংলাদেশ কোন টোনে আসলে এখন দাঁড়িয়ে আছে আসলে? আমার মনে হয় বাংলাদেশের মানে এই যুক্তরাষ্ট্রের সিরিজটা তারা যত তাড়াতাড়ি ভুলতে পারবে ততই ভালো বাংলাদেশের জন্য। মানে এইটা ভোলাটা আসলে একটু ডিফিকাল্ট, মানে বিকজ আপনার কাছে কিন্তু এটা মাথায় থাকবে সবসময় যে আমরা আমেরিকার সাথে হেরে গেছি। তারপরেও এটাকে যত তাড়াতাড়ি ভুলে তারা সামনের দিকে যাবে, বিকজ বাংলাদেশের মেন খেলাটা আমার মনে হয় বিশ্বকাপটা শুরু হবে 1 তারিখে।
যখন ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ ম্যাচটা খেলবে, দ্যাট ইজ দ্য টাইম তারা কিন্তু প্রপারলি যাবে যে ওয়ার দে স্ট্যান্ড ইন দিস মোমেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে তারা বিভিন্ন জিনিস ট্রাই করেছে, অবশ্য ট্রাইও কিন্তু তারা কয়েকটা জায়গায় সফল করে দেখেছে। ইন্ডিয়ার সাথে যেদিন যাবে তখন তারা তাদের আসল মানে মেন টিমটাকে নামানোর চিন্তা করবে। আমার যেটা মনে হয় যে এই গ্লানিটা ভুলার চাইতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে গিয়ে বাংলাদেশে বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু খালি ব্যাটিংটাই যে আমরা বলছি, ব্যাটিংটাই কিন্তু খালি প্রবলেম না। আপনি যদি ফার্স্ট ম্যাচের T20টার কথা মনে রাখেন তাহলে কিন্তু লাস্ট 4 ওভারে যে বোলিংটা করছে বাংলাদেশ, এবং এই জিনিসটা কিন্তু আজকে হচ্ছে না বর্ষণ ভাই, অনেকদিন ধরে অনেকদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশের কিলিং বোলাররা ইনস্টিংক্টের ব্যাপারটা আসলে আমাদের অনেক অনেকদিন ধরেই দেখছি যে বাংলাদেশ কিন্তু একটা জায়গায় গিয়ে একটা মিডল অফ দ্য মানে ইনিংস মনে হচ্ছে যে বাংলাদেশ হ্যাভ টেকেন দ্য কন্ট্রোল অফ দ্য, এবং তারপর তারা সামহাউ লুজিং দ্য ইনস্টিংক্ট, মানে সামহাউ লুজিং দ্য গেম, মানে পুরো গেমটাই চেঞ্জ হচ্ছে। এইসব জায়গাগুলো যদি আপনি মানে ঠিক মতো না করতে পারেন, ঠিক মতো যদি আপনি না ধরতে পারেন জায়গাটা, আদার T20 কিন্তু ইজ আ গেম অফ 2 ওভার্স। আমি সবসময় এটা বিশ্বাস করি যে কোনো 2 ওভার কিন্তু একটা টিমকে এমন এক জায়গায় মোমেন্টামে নিবে যে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। মানে আমরা দেখি যে 140 মানে আমরা মনে করছি 130-35 হবে, ওই ম্যাচটাই 2টা ওভারে 200 মানে 180 দিকে চলে যাচ্ছে। সো বাংলাদেশের লাস্ট 5 ওভার্স বোলিং অ্যান্ড ওপেনিং 6 ওভার্স ব্যাটিং ইজ দ্য এরিয়া অফ কনসার্ন ফর দেম। এই জায়গাটা যদি তারা ঠিক করতে পারে আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড তারা ভালো করবে। আমরা সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু, যিনি সাবেক প্রধান নির্বাচকও বটে, বাংলাদেশের এই সিরিজ হার নিয়ে আসলে কথাও বলেছেন। প্রথম 2টা ম্যাচ হারা কিন্তু হতাশাজনক, বাট কালকে ওভারকাম করে সব পারফরমেন্স থেকে বিশ্বকাপের আগে এই জয়টা কিন্তু আগামী ম্যাচগুলি ভালো খেলার জন্য কিন্তু যথেষ্ট সাহস যোগাবে। এবং T20 এমন একটা খেলা, এখানে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা মুহূর্তে মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্প্যাক্টটা আপনি রাইট জায়গায় করছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তিনি আশা প্রকাশ করছেন আগামী যখন টুর্নামেন্ট আপনি একটু আগেও যেটা বলছিলেন যে যখনই টুর্নামেন্ট আগানো শুরু করবে, বাংলাদেশ ভুলতে শুরু করলেই তাদের পক্ষে ভালো খেলাটা সম্ভব। যুক্তরাষ্ট্রের স্মৃতিটা আসলে এটা বাস্তবতার নিরিখে, যেখানে আপনার জাকের আলীর উইকেট কিপিংটাও একটা কোশ্চেনের মুখে পড়ে গেছে। সেকেন্ড T20তে আমরা বলছি পুরো ডিজাস্টারের কারণটা, কিন্তু ওইখানে একটা সবচেয়ে বাজে শটটা কিন্তু জাকিরই খেলেছেন, যেটার মোমেন্টামটা শিফট করেছেন বলেও একটা এক্সপার্টদের ধারণা আছে। মানে লিটন দাসের কি তাহলে সেই দিক থেকে সম্ভাবনা আছে যে ভারতে মানে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে উনি জায়গা তৈরি করে ফেলতে পারেন? যদি একটু টু আর্লি, তারপরও মনে হয় কিনা? না, আশাবাদের কথা আপনি কিন্তু বলতেই পারেন, কারণ মুস্তাফিজের 6 উইকেট নেওয়া লাস্ট ম্যাচের কথা হিসাব করে, আর তারপরে একটা 100 ওভার মোর দ্যান 100 স্ট্যান্ড করা, এইটা মানে ওপেনার্স হিসেবে প্রথমবার বাংলাদেশ 10 উইকেটের জয় পেল। কোনো আশাবাদ যে কোনো দলের, কারণ T20তে আসলে ছোট বড় দলের পার্থক্যটা কম, বিকজ টাইম স্প্যানই কম থাকে। আর জাকের আলী কথাটা আসলে জাকের আলী কিপিংটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বাংলাদেশের লাস্ট 5 ওভার্সে এনফোর্সার হিসেবে কিন্তু বেসিক্যালি জাকেরকে চিন্তা করা হয়ে কিন্তু নেওয়া হয়েছিল, তাই কিন্তু কিপার হিসেবে কিন্তু তাকে ওইভাবে মূল্যায়ন করে নেওয়া হয় নাই। আর লিটন কুমার দাস আমার মনে হয় না ওই রোলটা খুব ভালো খেলতে পারবেন। এখন লিটন কুমার দাস খালি কিপিংয়ের জন্য যদি আসেন তাহলে তার জায়গাটা কোথায় হবে? মানে প্রশ্ন হচ্ছে কি, জাকের কিন্তু যে জায়গাটা খেলছেন উনি ওই রোলটার জন্য, তাহলে কি আমরা ধরে নিচ্ছি অবধারিতভাবে সৌম্য সরকার আর তানজিদ তামিমি ওপেন করবেন? এই মুহূর্তে মনে হয় সেটাই করবে, বিকজ আপনি কিন্তু ওই যে গত পরশুদিন ডিবু ভাইও কথা বলছেন, তিনি কিন্তু বলেছেন যে ওপেনিং ইজ আ ভেরি মানে স্পেশালাইজড জব, এখানে কিন্তু মেকশিফট ওপেনারদের দিকে যাবো না মানে। এবং তারপর তারা দেখেন যে তারা কিন্তু যাদেরকে প্রিপেয়ার করছেন এই সিরিজের মানে ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, তারা কিন্তু বিভিন্ন স্লটের জায়গার প্লেয়ার। জাকেরের জায়গায় আমার মনে হয় না লিটনের মানে সুযোগ ওরকম আছে। আপনি কিপার হিসেবে তাকে খেলালে, তাকে সাথে আসলে কিপার হিসেবে খেলিয়ে আপনি যদি লিটনকে কিপার হিসেবে খেলান এবং যদি ব্যাটসম্যান হিসেবেও খেলান, মানে সৌম্য এবং তানজিদকে রেখে দেন, পুরো টিমের ব্যালেন্সটা কিন্তু অনেকাংশেই শিফট হয়ে মানে কোনো জায়গায় শিফট হবে। কারণ আপনার ধরেন তখন শান্তকে 4-এ খেলতে হবে বা কিছু একটা করতে হবে, সো দ্যাট লিটনকে ইয়ে করা যায়। বিকজ লিটনকে T20তে সাথে নামানোটা আমার কাছে কতটা জাস্টিফাইড এটা আই ডোন্ট মানে আই এম নট টু শিওর। ওই জায়গা থেকে জাকেরের যদি কিপিংটা, কিন্তু আপনার এখন কি মানে ক্যাচেস উইন ম্যাচেস, এখন জাকিরের মানে কিপিংয়ের যে গ্যাদারিং, মানে যেভাবে গ্যাদার করে বল, দেয়ার আর এরিয়াস দ্যাট নিড টু বি রেকটিফাইড। এখন সেটা যদি সে করতে পারে তাহলে তো ভালো, তা না হলে লিটন খেলবে হয়তো বা, বাট হিজ ব্যাটিং পজিশন উইল বি আ ক্রুশাল ইন টোটাল ব্যালেন্স অফ দ্য টিম। বিকজ তাকে যদি আপনি উপরে খেলান দেন আপনি কিন্তু লিটনকে একদম উপরে খেলান, ইন দ্যাট কেস সৌম্য বা তানজিদের মধ্যে কাউকে আপনার ছাড়তে হবে, মানে ইউ আর ড্রপিং সামওয়ান। তাওহিদ হৃদয়ের রানিং বিটুইন দ্য উইকেটও কি একটু দৃষ্টি কাটছে? কারণ 4-5টা ইনসিডেন্ট আমরা জানি যে উনি T20তে হয় নিজে রান আউট হয়েছেন, নালে অন্যদের রান আউট করেছেন,
এটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে আর কি। তো এটা কি একটু কনসার্ন কি না? মানে উনি দুর্দান্ত ফর্মে আছেন, কোনো সন্দেহ নেই, তার জায়গাতে তিনি ভালোটা খেলার চেষ্টা করেন, বাট এটা কি একটা কনসার্ন হতে পারে কিনা? একটু এক্সাইটেড থাকে এমন হয়, উইকেটে গেলে একটু এক্সাইটেড থাকে। এক্সাইটেড ঠিক আছে, এক্সাইটমেন্ট থেকে আর কি এটা অনেক রান ফ্রিকুয়েন্টলি হলে তো তখন কোশ্চেন উঠেই যায়, মানে সমস্যাটা কি তার না তার পার্টনারের? না, সমস্যা মানে কি তার বেশ কয়েকটা রান আউটের সাথে সে সম্পৃক্ত আছে আর কি তার এই ছোট ক্যারিয়ারের মধ্যেই। তো ওই সমস্যা নিশ্চয়ই, মানে এটা কোনো এটাতে রান আউট তার কেউ ইচ্ছা করে করতে চায় না বা করতে চায় না, কিন্তু একটু এক্সাইটেড থাকে। মানে অনেক সময় যে রানটা হবে না, মানে মনে হয় যে, এবং ফর্মে থাকলে, মানে যখন একটা মানুষ ফর্মে থাকে তখন মোস্ট অফ দ্য টাইম ব্যাটিং স্ট্রাইকটা নিতে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখেছিলাম যে সেকেন্ড টি-20তে বাংলাদেশ যে অনেক বড় ডিজাস্টারাস একটা ওয়েতে গেছে, পেভড হয়েছিল কিন্তু নাজমুল হোসেন শান্তর আর তার পার্টনারশিপটা ব্রেক হওয়ার পর, যেটা রান আউট না হল, মানে হওয়ারই কথা ছিল না, সেটা রান আউট হয়েছে আর কি, যেটা কল জারি হোক না কেন। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, এইটা আসলে সাইকোলজিক্যালি কতটুকু এফেক্ট করতে পারে, মানে এটাও তো আপনাকে একটু যদি আমরা ধরি আর কি, যে কোন দিকে গিয়ে আসলে আপনার মনে হয় যে এটা আসলে রেকটিফাই করা সম্ভব? এটা তো আসলে ইনবিল্ড জিনিস, এটা তো আপনি কোনো কোচিং করে শেষ করতে পারবেন না। না, রান আউটটা কিন্তু মানে ইজ এন ইনবিল্ড জিনিস, কারণ রান আউট হওয়াটা কিন্তু আপনি আজকে তৌফিক জিদা থেকে শুরু করে ইনামুল হক, যারা রান আউট হয়েছে তারা কিন্তু রান আউট হয়েছেনি, মানে তাদেরকে কিন্তু রান আউটের হিসেবেই, মানে রান আউটের জন্য তাদেরকে কিন্তু না, বাংলাদেশে আরেকজন স্পেশালিস্ট ছিলেন এরকম রান আউটের জন্য, সেটা ছিল এনামুল হক বিজয়, মানে সেই কারণে বলছি আর কি যে হ্যাঁ, না মানে তাহলে যে রান আউট হচ্ছেন, কিন্তু আমার মনে হয় কি যে এগুলো নিশ্চয়ই সে মানে চিন্তা করবেন যে মানে যত সামনে এগো থাকবে, এখন কিন্তু মানে আপনার মার্জিন অফ এরার কিন্তু অনেক কম, বিকজ এখন আর তাদের কিন্তু ইয়ে করার মানে জাস্ট কোনো একটা ছোট মার্জিনের জন্য তারা কিন্তু ছিটকে যাবে যে কোনো জায়গা থেকে। রাইট, আপনি আমেরিকার সাথে যেই টোনে খেলবেন, মাইনর যেসব ভুলের জন্য আমাদের দিতে হয়েছে, সেই টোনে কিন্তু আপনি মানে ইন্ডিয়ার সাথে বা শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন না। সো এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার সাথে বেশি মাথায় রাখতে হবে হচ্ছে যে আমরা আসলে আমাদের সাকিব আল হাসানকে এখন আসলে কোন জায়গায় খেলাবো। মানে সাকিব আল হাসানের ব্যাটিং পজিশনটাও কিন্তু এখন কোশ্চেনের মুখে চলে এসেছে, বিকজ লাস্ট ম্যাচে সে কিন্তু 30 রান করেছে, বাট ইট ওয়াজ নট দ্য 30 দ্যাট উই ইউজ টু সি। স্টান্স চেঞ্জ হয়েছে, অনেক কিছু করার চেষ্টা করেছে। এত ওপেন স্ট্যান্সে আমরা তাকে 2009 সালের পর প্রথমবার দেখলাম। হ্যাঁ, হয়তো বা তার চোখটা আর কি, মানে 15 বছর পর আমরা তাকে এতটা ওপেন চেষ্টা হ্যাঁ, কারণ দেখলাম। চোখের অনেকের মানে যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তাদের ধারণা হচ্ছে যে ওইভাবে দাঁড়ালে সে চোখে মানে বলটা ঠিক মতো দেখতে পাচ্ছে, বিকজ একটা চোখে যদি একটু ঝামেলা হয়, কিন্তু তো ওখানে আপনার বডি শিফট করাটাও তো তখন মানে পেছনে পায়ে তো এই ধরনের যদি এই ধরনের স্টান্সে তার কিন্তু কিছু শট তো নিশ্চয়ই লিমিটেড হবে। সো হি মাস্ট বি নোয়িং যে তাকে আসলে কাট ভালো খেলতে পারবেন, কিন্তু তখন অন্য জায়গাতে সমস্যাটা বেশি হচ্ছে। আমরা দেখেছি সেদিন তিনি 3টা কাট শট খেলেছেন, যার মধ্যে 3টাই প্লেসমেন্ট পেয়েছে। বর্তমানে এখানে আবার কথা আছে, সে কাটটা কিন্তু খেলতে মানে তিনি খেলতে পারছেন যাদের পেস ছিল 135, 140, 142, 145 পেসে যদি বল মারে, তখন কিন্তু মানে যেহেতু তার বয়স হচ্ছে, রিফ্লেক্সও তো আস্তে আস্তে কমছে। রাইট, সো ইট ক্যান বি আ ভেরি ট্রিকি জায়গা। সো আয়দার তাকে একটু মানে তাকে যে কোনো একটা স্থানে দিতে হবে, আয়দার তাকে মানে সে যেখানে যায় ওখানে যেন মারতে পারে। ইটস নট লাইক যে তাকে হোল্ড করার মানে এটা তো তার ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। আমরা হয়তো বা ডিসপ্লেতে দেখতে পাবো যে সাকিব আল হাসান কিন্তু অন দ্য ভার্জ অফ মেকিং অ্যানাদার রেকর্ড। ইনফ্যাক্ট এটা যদি আমরা জাগতিক নিয়মে তার শেষ বিশ্ব টি-20 ধরে নিই, মানে ওয়ার্ল্ড টি-20, তাহলে কিন্তু 50 উইকেটের মাইল ফলকে তিনি প্রথম বোলার হিসেবে মানে আন্তর্জাতিক অঙ্গনের রিচ করবেন ওয়ার্ল্ড টি-20তে। 36 ম্যাচে 47 উইকেট। এটা আসলে এই তালিকার নামগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি এই অ্যাচিভমেন্টটা হয়তো বা আরও গ্লোরিফাইড হতো বাংলাদেশ যদি একটু বেটার কোনো ইয়েতে প্লেসে কখনো নিজেদেরকে নিয়ে যেতে পারতো। সাকিব আল হাসানের এই কন্ট্রিবিউশনটাকে আপনি কিভাবে রেট করবেন? সম্ভবত আপনার এই স্ট্যাটটা সাকিব আল হাসান নিজেও দেখেছেন, কারণ আজকে প্রথম দিন প্র্যাকটিসে তিনি কিন্তু স্ট্যান্ডিং ডুয়েল, যেভাবে বডি মুভমেন্টটা ঠিক করা যায়, মানে যেন তার বল শেষ মুহূর্তে সে স্ট্যান্ডিং ডুয়েল মানে জাস্ট বল রিলিজের আগে মানে আগের চেয়ে বেশি বেশ এই পুরো খুব আজকে অনেকক্ষণ তিনি তার বোলিং নিয়ে কাজ করেছেন, নিজে একা কাজ করেছেন। এবং যারা যুক্তরাষ্ট্র আছেন তার থেকে জানলাম যে করেছেন, তার মানে তিনি নিজেও কিন্তু জানেন যে তার বোলিংটা কিন্তু খুব কার্যকর হতে হবে বাংলাদেশের গোয়িং ফরওয়ার্ড। তার নিজের ব্যক্তিগত অর্জন তো সে কখনোই খুব বেশি ওদের লক্ষ্য রাখে নাই, কিন্তু বাংলাদেশকে যদি আপনি মানে এই টি-20তে কোনো জায়গায় রাখতে চান, আপনি একটা জিনিস কিন্তু অসম্ভব একটু কি মানে আমার মনে হয় যে আমেরিকার প্রথম ম্যাচ বা যে কোনো ম্যাচে আমেরিকা কিন্তু সাকিবকে খুব ডমিনেট করে খেলছে। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু এই 3 ম্যাচে 10 ওভার বল করেছে, 60 রান দিয়ে 1 উইকেট পেয়েছে, মানে পুরো কোটাও শেষ করেনি, শেষ করেনি। তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে যে আমেরিকা মতো দল ভাবছে যে আমরা যদি সাকিবকে মারতে পারি, সাকিবকে যদি একটু আউট অফ মানে মেরে দিতে পারি, তাহলে কিন্তু দলের উপরে, পুরো বাংলাদেশ দলের উপরে একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে। রাইট। সো যখন এই ধরনের একটা টেন্ডেন্সি হয়, আর আজকে সাকিবের যে প্র্যাকটিসে যে বিবরণ শুনলাম, সেখানে
সে যা করছেন এখানে তার টার্নের দিকেও টার্ন হতে পারে, মানে হি মাইট বি থিঙ্কিং যে টু মেক টার্নস। সো সে জানে যে তার উইকেট বের করতে হবে। ইটস নট বিকজ ওই জায়গায় আপনি রান আটকাতে পারবেন না। সামহাউ হি নিড টু ব্রিং উইকেট অ্যান্ড নট বাই থ্রু হিজ আর্মার, এবং ওটা দিয়ে না, বিকজ ইট ইজ একটা জিনিস হচ্ছে সবারই একটা জিনিস থাকে যে আস্তে আস্তে সবাই কিন্তু ড্রপ ইন উইকেটের ব্যাপারটা কি তাহলে খুব বেশি প্লে করবে কিনা ব্যাক অফ মাইন্ডে? ড্রপ ইন উইকেটটা আমার মনে হয় ভালো হবে। ড্রপ ইন ফর দ্য পেসার্স, ফর দ্য পেস মানে ইট উইল হ্যাভ মানে স্পোর্টস লাইক মানে স্পোর্টিং উইকেটই হবে। কারণ ড্যালাসের যে উইকেটে তারা খেলবে এটা কিন্তু ভালো উইকেটে তারা খেলার চেষ্টা মানে খেলবে, বিকজ তাদের আপনি তো আসলে একজন সফল চাষি কিন্তু তার চাষের স্টাইল ধরে আপনি বুঝতে পারেন যে তিনি এই জমিতে অনেক ফলান। ঠিক সেইভাবে ড্যালাসের উইকেটে কিন্তু একজন অস্ট্রেলিয়ান তৈরি করছেন। রাইট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হি উইল বি মেকিং আ রান ফিস্টের হওয়ার মতো একটা কিছু যেটা রান ফেস্টিভ্যাল হবে। হ্যাঁ, এবং ড্রপ ইন উইকেটও আমি যা জেনেছি ড্রপিং উইকেটের সম্বন্ধে, ড্রপিং উইকেটে কিন্তু অসম বাউন্স থাকে না, মানে ইভেন বাউন্সে তাহলে তো প্রচুর রান হওয়ারই কথা। হ্যাঁ। এখন আতিফ ভাই আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা আসলে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে আসলে যদি একটু দেখার চেষ্টা করি যে মানে ভারতের আমরা আসলে পুরো ওয়ার্ল্ড টি-20 হিসাব করছি, যেখানে সাকিব আল হাসান আমাদের খুব বেশি সময়ও নেই, হাতে 1 মিনিটের মতো সময় আছে। সাকিব আল হাসান স্টিল মানে এর মধ্যে আছে আর কি। তো আপনার কি মনে হয় সাকিব এই টুর্নামেন্টটা শেষ করতে পারবেন ব্যাট এবং বলে খুব ভালো নোটে? মানে 742 1000 রান হয়ে গেলে কিন্তু বাংলাদেশের আরও 258 রান যোগ হয়, তার 258 রান যোগ হলে, মানে এখান থেকে যদি অঙ্কটা হিসেব করি 4 ম্যাচে 258 করলে তার 60-এর উপর বা এমন কিছু একটা রান দরকার হয়। মানে এটা যদি একটু অতি অস্বাভাবিক চাওয়া, কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশের পরের রাউন্ডে যেতে গেলে সাকিবের এরকমই কিছু করা উচিত ব্যাটাতে বা সম্ভব? হ্যাঁ, সাকিবের 1000 রান হতে পারে যদি বাংলাদেশ পরের রাউন্ডে যান এবং তার যদি বল পান, মানে তিনি যদি বোলিং মানে বল ফেস করার সুযোগ পান, তিনি যদি নিচের দিকে নামেন, মানে যে জায়গায় তিনি এখন ব্যাটিং করছেন এখান থেকে আপনার 60 রান করা মানে পার ম্যাচে ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে 30-35 রান আছে। বাট আমার মনে হয় যে এইটা বাংলাদেশের সাকিব আল হাসান ব্যাটিং এবং বোলিং দুদিক দিয়ে না উজ্জ্বল হলে বাংলাদেশেরও সম্ভাবনা খুব বেশি উজ্জ্বল হয় বলে আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ হি মেক্স দ্য ডিফারেন্স, হি ইজ দ্য ডিফারেন্স মেকার। সেই ডিফারেন্সটা ক্রিয়েট করবে যদি কেউ করতে পারে। এই পার্থক্যটাই আসলে আমাদের সারা মানে গত 2 দশক ধরে বয়ে বেড়াতে হচ্ছে আর কি, ইনফ্যাক্ট 1.5 দশক ধরে। সাকিব ভালো খেললে বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যায়। আশা করি সাকিব ছাড়াও আরও 2-3 জন অন্তত স্টেপ ইন করবেন এবং ভালো খেলবেন। আতিফ আজম আজকের মতো গ্যালারি থেকে আসলে আরও সময় দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের আজকে বিদায় জানাতে হচ্ছে আর কি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, তখন বিশ্ব টি-20 চলমান থাকবে। আশা করি আপনাদেরকে সঙ্গেই পাওয়া যাবে।